গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন নারায়ণ চন্দ্র ভট্টাচার্যর কেলোর মা। শিবে, ওরে শিবে, ওরে হতভাগা ছেলে। শিবে ওরফে শিবনাথ তখন ঘোষেদের আমবাগানে দাঁড়াইয়া ৫-৭টা ঢিল ছোড়ার পর একটি পাকা আম পাড়িয়া সবেমাত্র তাহাতে কামড় দিবার উদ্যোগ করিতেছে। এমন সময় সহসা পশ্চাতে কেলোর মার রোষ পরশ আহ্বান শ্রবণে হাতের আমটাকে তাড়াতাড়ি কাপড়ের ভিতর লুকাইয়া ফেলিবার চেষ্টা করিল। কিন্তু তাহার চেষ্টা সফল হইবার পূর্বেই কেলোর মা সত্তর পদে তাহার সম্মুখে আসিয়া তিরস্কার তীব্র কণ্ঠে বলিল, এখানে আম পেড়ে খাওয়া হচ্ছে? আজ যে বড় পাঠশালে যাসনি? একটুও না ভাবিয়া শিবনাথ নির্ভীক ভাবে উত্তর করিল, আজ যে পাঠশালের ছুটি। মাথা নাড়িয়া কেলোর মা জিজ্ঞাসা করিল, কিসের ছুটি রে? ছুটি তো অত ছেলে পাঠশালে যাচ্ছে কেন? মিথ্যাটা ধরা পড়িয়া যায় দেখিয়া তাহা ঢাকিবার অভিপ্রায়ে শিবনাথ একটু ইতস্তত করিয়া উত্তর দিল, যাহাদের ছুটি নাই তারা যাচ্ছে। গুরুমশাই তো সকলকে ছুটি দেয়নি। কেলোর মা তাহার মিথ্যা কথা বুঝিতে পারিয়া ভ্রুভঙ্গি করিয়া বলিল, সকলকে ছুটি দেয়নি, শুধু তোকে ছুটি দিয়েছে। আচ্ছা চল দেখি তোর গুরুমশাইয়ের কাছে। শিবনাথ এবার ভয় পাইল, ভীতি বিশুষ্ক মুখে বলিল, আমি বুঝি মিছে কথা কইছি? সত্যি মিথ্যে তুই গুরুমশাইয়ের কাছে গিয়ে জেনে আয় না কেলোর মা। শুধু আমি গেলে তো হবে না, তোকে শুদ্ধ যেতে হবে। কেলোর মা শিবনাথের হাত ধরিয়া পাঠশালের দিকে টানিয়া লইয়া চলিল। শিবনাথ প্রথমত আপত্তি, শেষে অনুনয় বিনয় করিতে লাগিল। কেলোর মা কিন্তু তাহার অনুনয় কর্ণপাত করিল না, জোর করিয়া তাহাকে টানিয়া লইয়া চলিল। পথে শিবনাথ একবার তাহার হাত ছাড়াইয়া পলাইবার চেষ্টা করিল। কেলোর মা রাগে তাহার গালে এক চড় মারিয়া হাতটা বেশ শক্ত করিয়া ধরিল। শিবনাথ চিৎকার করিয়া কাঁদিতে লাগিল। করালি চক্রবর্তী সম্মুখের পথ ধরিয়া আসিতেছিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে কেলোর মা? ছেলেটাকে মারিস কেন? সরস কণ্ঠে কেলোর মা উত্তর করিল, সাধে কি মারি বাবা ঠাকুর? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, পাঠশালে যাবার নামটি করবে না। বামুনের ছেলে, এরপরে খাবে কি করে? অপ্রসন্ন মুখে চক্রবর্তী বলিলেন, যা করেই খাক, বামুনের ছেলের গায়ে হাত তোলা তোর কিন্তু ভালো হয়নি কেলোর মা। গর্জন করিয়া কেলোর মা বলিল, আরে মোর বামুনের ছেলে রে, বামুনের ছেলে বলে গায়ে হাত তুলবো না, আর ছেলেটা মুখ্য হয়ে থাকবে? ধীর গম্ভীর ভাবে মস্তক সঞ্চালন পূর্বক চক্রবর্তী বলিলেন, ছেলেটা পণ্ডিত হবে, এ তো সুখের কথা কেলোর মা, কিন্তু এতে যে তো পাপ হয়। তীব্র কণ্ঠে কেলোর মা বলিল, রেখে দাও তোমার পাপ পুণ্যি। পাপ হয় আমি না হয় নরকে পচে মরব, কিন্তু শিবে তো মানুষ হবে, তাহলেই আমার ঢের হলো। চক্রবর্তীর দিকে একটা বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া কেলোর মা শিবনাথকে টানিয়া লইয়া পাঠশালার দিকে চলিল। কৈবর্তের মেয়ের হাতে ব্রাহ্মণ্য মর্যাদার এই লাঞ্ছনা দর্শনে চক্রবর্তী নিতান্ত মর্মাহত হইয়া পড়িলেন এবং ব্যথিত চিত্তে কেলোর মার এই মহাপাপের ভয়াবহ পরিণাম চিন্তা করিতে করিতে গন্তব্য পথে অগ্রসর হইলেন। কেলোর মা কিন্তু এই বামুনের ছেলেটিকে একবারের জন্য বামুনের ছেলে বলিয়া ভাবিত না, নিজের পেটের ছেলে বলিয়াই মনে করিত। স্বামীকে হারাইবার বছর খানেক পরেই সে যখন নিজের পেটের ছেলে কেলোর মুখাগ্নি করিয়া রূপনারায়ণের স্রোতে ভাসাইয়া দিয়া আসিল, তাহার কয়েকদিন পরেই তদীয় প্রভু পত্নী হরনাথ ঘোষালের স্ত্রী শিবনাথকে প্রসব করিল। কেলোর মা সেই সদ্য প্রসূত শিশুকে বুকে তুলিয়া লইয়া পুত্র শোকের দুর্বিসহ জ্বালা কতকটা প্রশমিত করিল। ছেলে ৩ মাসের না হইতেই কেলোর মা তাহার সম্বন্ধে এত উচ্চ আশা পোষণ করিতে লাগিল যে তাহা শুনিয়া প্রভু হরনাথ হাস্য সংবরণ করিতে পারিতেন না। উকিল মোক্তার না হয় থানার দারোগা হইয়া বসিবে,
রাজবাড়িতে রাজার মেয়ের সঙ্গে বিবাহ হইবে। ঝাঁ গুড়গুড় বাজনা বাজাইয়া পরীর মতো সুন্দরী বউ লইয়া ঘরে আসিবে। কেলোর মা পা ছড়াইয়া বসিয়া থাকিবে, আর সেই রাজার মেয়ে নিজের হাতে পান সাজিয়া দোক্তা মিশাইয়া তাহার হাতে আনিয়া দিবে। কেলোর মা পান দোক্তা চিবাইতে চিবাইতে বউয়ের উপর হুকুম জারি করিবে। হরনাথ হাসিতে হাসিতে বলিতেন, আশার অর্ধেক ফল। রাজার মেয়ে ঘরে না আসুক, শিবুকে অন্তত উকিল মোক্তার করবার চেষ্টা করব কেলোর মা। ঘাড় নাড়িয়া কেলোর মা বলিত, তাহলেই রাজার মেয়েও ঘরে আসবে। কেলোর মার আশা কিন্তু পূর্ণ হইল না। হরনাথ কারবারি লোক ছিলেন। হঠাৎ কারবারে লোকসান দিয়া তিনি দেনদায় হইয়া পড়িলেন। মহাজনে জমি বর্গা বেচিয়া পাওনা আদায় করিয়া লইল। হরনাথও ইহলোকের দেনা পাওনা শেষ করিয়া পরলোকের দেনা পাওনার হিসাব দিবার জন্য যাত্রা করিলেন। যাত্রাকালে তিনি বলিয়া গেলেন, তোর আশা পূর্ণ করতে পারলাম না কেলোর মা, এখন তুই রইলি আর শিবু রইল। জ্যোৎস্না প্রফুল্ল রজনী সহসা মেঘাবৃত হইয়া দুর্যোগময়ী হইয়া আসিলে প্রকৃতির যে অবস্থা হয়, হরনাথের মৃত্যুতে সংসারের অবস্থাও তদ্রূপ হইল। জমি জায়গা গেল, সংসারের অবলম্বন স্বামী গেল। 5 বছরের ছেলে শিবুকে লইয়া কাত্যায়নী নিতান্ত নিরুপায় হইয়া পড়িলেন। তিনি নিতান্ত কাতর ভাবে কেলোর মাকে বলিলেন, কি হবে কেলোর মা? কেলোর মা তাহাকে আশ্বাস দিয়া বলিল, হবে আবার কি, যে যাবার সে গিয়েছে। যারা আছে তাদের সংসারে থাকতেও হবে, খেতে পড়তেও হবে। খাবো কি? যা ভগবান জোটাবেন। কিন্তু তুই এখন কি করবি? শিবুকে মানুষ করব, তোর মাইনে দেবে কে? শিবু? এ কথায় কাত্যায়নী না হাসিয়া থাকিতে পারিলেন না। বলিলেন, ওই 5 বছরের ছেলে তোর মাইনে দেবে? গম্ভীর ভাবে কেলোর মা বলিল, চিরকালই কি 5 বছর থাকবে গা? বড় হয়ে যখন উকিল মোক্তার হবে, তখন আগাগোড়া সব মাইনে চুকিয়ে নেব। কেলোর মার দুরাশায় কাত্যায়নী দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। কাত্যায়নী হতাশ হইলেও কেলোর মা কিন্তু আশা ত্যাগ করিল না। সে মহাজনের ঘর হইতে ধান আনিয়া তাহা ভানিয়া কুটিয়া বিক্রয় করিতে লাগিল। ইহাতে যে লাভ হইত, তদ্বারা 3টা পেট স্বচ্ছন্দে চলিয়া যাইত। তাছাড়া বাড়িতে শাকসবজি দিয়া তরকারির অভাব পূর্ণ করিত। বেশি হইলে তাহা পাড়ায় বেচিয়া যে 2-4 পয়সা পাইত, তাহাতে শিবুর জন্য একটু ভালো মাছ বা মুরকি বাতাসা কিনিয়া আনিত। শিবুকে মুরকি বাতাসা বা মাছ খাওয়াইয়াই কেলোর মা নিশ্চিন্ত হইল না। তাহার লেখাপড়ার ব্যবস্থাও করিয়া দিল। পুরুত ঠাকুরকে ডাকিয়া তাহার হাতে খড়ি দেওয়াইল এবং গুরু মহাশয় লোচন সরকারের হাতে পায়ে ধরিয়া বিনা বেতনে তাহাকে পাঠশালায় ভর্তি করিয়া দিল। বেতন দিতে না হইলেও কেলোর মাকে সময়ে সময়ে লোচন সরকারের বাড়িতে ব্যাগার দিয়ে আসিতে হইত। শিবনাথের শিক্ষা সম্বন্ধে কেলোর মা তীক্ষ্ণ দৃষ্টি রাখিয়াছিল। তাহার সামনে শিবুর একটি বেলাও পাঠশালায় যাওয়া বন্ধ করিবার উপায় ছিল না। সে তাহাকে ভুলাইয়া ভয় ও প্রলোভন দেখাইয়া পরিশেষে মারিয়া ধরিয়া পাঠশালায় দিয়া আসিত। শিবু আছাড়ি পিছাড়ি করিয়া কাঁদিতে থাকিত, কিন্তু কেলোর মা তাহাতে ভ্রুক্ষেপ মাত্র করিত না। অন্য সময় শিবুর 1 ফোঁটা চোখের জল তাহার বুকে যেন শেলের মতো বাজিত, কিন্তু এ সময় শিবুর চোখ দিয়া বন্যার প্রবাহ বহিয়া গেলেও কেলোর মা তাহাতে দৃকপাত করিত না। সে যেন বুকের স্নেহ প্রবৃত্তির উপর একখানা পাথর চাপা দিয়া দাঁতে দাঁত চাপিয়া শিবুকে পাঠশালায় টানিয়া লইয়া যাইত। পুত্রের কাতর ক্রন্দনে ব্যথিত হইয়া কাত্যায়নী যদি বলিতেন, এ বেলা না হয় থাক না কেলোর মা, একবেলা পাঠশালে না গেলে ছেলে কি এমন মুখ্য হবে, তাহা হইলে কেলোর মা চোখ পাকাইয়া ধমক দিয়া বলিত, তুমি থামো তো ঠাকুরন, এত যদি কদর হয় তাহলে থাকো তুমি তোমার আদুরে ছেলে নিয়ে, আমি আপনার পথ দেখি। কথার সঙ্গে সঙ্গে কেলোর মার চোখ দিয়া 2 ফোঁটা অশ্রু গড়াইয়া পড়িত। তাহা অভিমান অথবা কষ্টরুদ্ধ স্নেহের উচ্ছ্বাস, তাহা সহজে কেহ নির্ণয় করিতে পারিত না। কাত্যায়নী কিন্তু আর বেশি কথা কহিতে সাহসী হইতেন না।
কেলোর মা মাঝে মাঝে গুরু মহাশয়ের কাছে গিয়া সংবাদ লইত শিবুর শিক্ষা কিরূপ অগ্রসর হইতেছে। গুরু মহাশয় যেদিন শিবুর বুদ্ধিবৃত্তির প্রশংসা করিত, সেদিন কেলোর মার আনন্দের সীমা থাকিত না। সে বাড়ির শাক পাতা, শশা, বেগুন উপহার দিয়া গুরু মহাশয়কে সন্তুষ্ট করিয়া আসিত। কিন্তু গুরু মহাশয় যেদিন শিবুর অমনোযোগিতার উল্লেখ করিয়া তাহার কিছুই হইবে না বলিয়া মত প্রকাশ করিতেন, সেদিন কেলোর মার বুকটা যেন দমিয়া যাইত। সে মুখখানাকে হাড়ির মতো করিয়া ঘরে ফিরিত এবং পরের জন্য বৃথা খাটিয়া মরিতেছে বলিয়া আক্ষেপে বাড়িখানাকে যেন ফাটাইয়া দিত। মনিবের ছেলে শিক্ষার জন্য কেলোর মার এই অস্বাভাবিক আগ্রহ দেখিয়া পাড়ার কেহ কেহ উপহাস করিয়া বলিত, শিবু পণ্ডিত হয়ে তোকে রত্ন সিংহাসন গড়িয়ে দেবে কেলোর মা, তাতে চেপে তুই স্বর্গে যাবি। এই উপহাসের উত্তরে কেলোর মাও তীব্র শ্লেষের স্বরে বলিত, আস্তাকুরের পাত যদি স্বর্গে যায় ভালোই, তবে তাই দেখে অনেক লোকের বুক ফেটে যায় পাছে, এই আমার ভাবনা। এই কঠোর শ্লেষোক্তিতে অনেকেই যে সন্তুষ্ট হইত না, ইহা বলাই বাহুল্য। তাহারা এই মুখরা কৈবর্তের মেয়েটাকে জব্দ করিবার জন্য অন্তরে অন্তরে প্রবল আগ্রহ পোষণ করিত, কিন্তু সুযোগ না পাইয়া সময়ের প্রতীক্ষা করিতে বাধ্য হইত। পাঠশালা শিক্ষা এক প্রকার শেষ হইলে কেলোর মা যখন শিবুকে স্কুলে দিতে ইচ্ছুক হইল, তখন কাত্যায়নী বিস্ময় অনুভব করিয়া বলিলেন, তুই বলিস কি কেলোর মা, পেটে খেতে পাই না, ছেলেকে স্কুলে দেব? তর্জন করিয়া কেলোর মা বলিল, তুমি পেটে খেতে পাবে না তাতে কার কি বলো তো ঠাকরুন, খেতে পাও না বলে ছেলেটাকে লেখাপড়া শেখাবে না? কাত্যায়নী বলিলেন, লেখাপড়া শেখানো তো অমনি হবে না, স্কুলের মাইনে চাই, বই চাই, এক একখানা বইয়ের দামই কত। ভ্রুকুটি করিয়া কেলোর মা বলিল, বইয়ের দাম 210 টাকা? আচ্ছা ঠাকরুন, এদিকে তো ছেলের কথা উঠলেই বলো। ছেলের কথা আমি জানি না, কেলোর মা জানে, তবে আবার কথা কইতে এসো কেন? কাত্যায়নী বলিলেন, সাধে কি কইতে আসি, এ পাঠশালা নয় কেলোর মা, স্কুল। স্কুলের খরচ তোর চাল বিক্রির পয়সায় কুলোবে না। ক্রুদ্ধ ভাবে কেলোর মা বলিল, চাল বেচার পয়সায় না কুলোয় ধান বেচবো, তাতেও না হয় ভিক্ষে করব, রোজ খাচ্ছি, না হয় একদিন ছাড়া খাবো। কেলোর মার সংকল্প শুনিয়া কাত্যায়নী হাসি চাপিতে পারিলেন না, বলিলেন, পেটে না খেয়েও ওকে স্কুলে পড়াতে হবে? জোর গলায় কেলোর মা উত্তর করিল, হবেই তো, বাবা ঠাকুর বেঁচে নাই বলে ছেলেটাকে মুখ্য করে রাখতে হবে নাকি? তাহলে আমার নরকেও ঠাঁই হবে না, তা জানো? বাবা ঠাকুর মরতে যায় তখন বলেছে, তুই রইলি কেলোর মা আর শিবু রইল। কেলোর মার চোখ দুইটা ছলছল করিতে লাগিল। কাত্যায়নী শাস্ত্রু নেত্রে বলিলেন, তবে তুই যা জানিস কর। গ্রামে একটি ইংরাজি স্কুল ছিল। কেলোর মা স্কুলের সেক্রেটারির নিকট অনেক কাঁদাকাটা করিয়া অর্ধ বেতনে শিবুকে ভর্তি করিয়া দিল এবং নিজের রূপার তাবিজ এক ছড়া বিক্রি করিয়া তাহার জামা, জুতা ও স্কুলের বই কিনিয়া দিল। প্রতিবেশী করালি চক্রবর্তী আসিয়া কাত্যায়নীকে উপদেশ দিলেন, হাবো মা, ছেলেটাকে দুপাতা ইংরেজি পড়িয়ে করবে কি? পড়ার মতো পড়াতে পারতে তাহলেও কথা ছিল, কিন্তু ততটা তো পেরে উঠবে না। তার চাইতে বাংলা হাতের লেখাটা পাকিয়ে একটা দোকানে খাতা লিখতে দিলেও 10 টাকা মাইনে হতে পারে। তাহার এই সদুপদেশের উত্তরে কেলোর মা ক্রুদ্ধ ভাবে বলিল, কেনেগা ঠাকুর, শিবু উকিল মোক্তার হলে তোমাদের কিছু খ্যাতি আছে কি? এই রূঢ় উত্তরে মনে মনে ক্রুদ্ধ হইল চক্রবর্তী একটু মৌখিক হাসি হাসিয়া বলিলেন, শিবু উকিল মোক্তার হলে ক্ষতি কিছুই নাই কেলোর মা, তাতে আমাদের 5 জনের মুখ বরং উজ্জ্বল হবে। তবে উকিল মোক্তার হওয়া তো মুখের কথা নয়, তাতে অনেক পয়সার দরকার। মুখ বাঁকাইয়া কেলোর মা বলিল, পয়সার দরকার হয় আমরা যোগাবো, তোমার সেজন্য এত ভাবনা কেন বলো তো? চক্রবর্তী এবার একটু বিরক্ত ভাবে বলিল, ভাবনা আমাদের একটু আছে বই কি। হরনাথের ছেলে একুল ওকুল 2 কুল হারিয়ে ষাঁড়ের গোবর হয়ে দাঁড়াবে, সেটা আমাদের বিবেচনায় ভালো বলে বোধ হয় না। আত্মীয় বন্ধু থাকলে ভালো উপদেশই দিতে হয়। দৃঢ় স্বরে কেলোর মা বলিল, ভালো মন্দ জানি না, তবে শিবুকে আমি উকিল মোক্তার করবই করব।
গম্ভীরভাবে মস্তক সঞ্চালন পূর্বক চক্রবর্তী বলিলেন, তাই হোক কেলোর মা, তাই হোক। হরনাথের ছেলে উকিল মোক্তার হোক, তবে শেষে বামুনের চাঁদ ধরা না হয়, এই হচ্ছে ভয়। উপদেশ দান নিষ্ফল জ্ঞানে চক্রবর্তী অপ্রসন্ন চিত্তে প্রস্থান করিলেন। কেলোর মা কাত্যায়নীকে সম্বোধন করিয়া বলিল, তুমি ভাবছ কি ঠাকরুন? ওনাদের হয়েছে এক গায়ে ঢেকি পড়ে আর এক গায়ে মাথা ব্যথা। তা আমার কাছে বাছা স্পষ্ট কথা, পাড়াপড়শি জব্দ হয় চোখে আঙুল দিলে। কাত্যায়নী ঈষৎ তিরস্কারের স্বরে বলিলেন, তাই বলে ওকে এতটা স্পষ্ট কথা বলা তোর ভালো হয়নি। ঝংকার দিয়া কেলোর মা বলিল, রেখে দাও তোমার ভালো কথা, খোসামত করতে হয় তুমি করবে, কেলোর মা রেখে ঢেকে কথা কইবে না। একবেলা না খেতে পেলে যারা ফিরেও চেয়ে দেখে না, তার আজ দরদ দেখাতে এসেছে। কেলোর মা রাগ দেখিয়া কাত্যায়নী আর কিছু বলিতে পারিলেন না। পরদিন শিবু স্কুল হইতে ফিরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আমি আর স্কুলে যাব না কেলোর মা, আমাকে সবাই উকিল বাবু বলে তামাশা করে। কেলোর মা মিষ্ট কথায় তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, করুক না এখন তামাশা, এরপর তুই যখন সত্যি সত্যি উকিল বাবু হবি, তখন সব্বার মুখে চুনকালি পড়ে যাবে। শিবু বলিল, তা কি আমি হতে পারবো? কেলোর মা বলিল, হতে পারবো কি? হতেই হবে তোকে, নয়তো আমার মুখে চুনকালি পড়বে। কেমন, উকিল বাবু হতে পারবি তো? দৃঢ় প্রতিজ্ঞার স্বরে শিবু বলিল, নিশ্চয়ই হব কেলোর মা। কেলোর মা তাহাকে বুকের কাছে টানিয়া আনিয়া তাহার মুখ চুম্বন করিল। কেলোর মার আশালতা ফলবতী হইবার উপক্রম হইল। শিবু এন্ট্রান্স পাশ করিল। কেলোর মা নিজের রূপার তাবিজ এক ছড়া বিক্রয় করিয়া জোড়া পাঁঠা দিয়া সিদ্ধেশ্বরীর পূজা দিয়া আসিল। লোক বলিতে লাগিল, হ্যাঁ, হর ঘোষালের ছেলে মানুষের মতো মানুষ হবে বটে, কিন্তু মানুষ হইবার পক্ষে বিষম বাধা উপস্থিত হইল পড়ায় গোলযোগ লইয়া। শিবু কলিকাতায় গিয়া পড়িতে ইচ্ছুক হইল। কাত্যায়নী কিন্তু একমাত্র পুত্রকে বিদেশে রাখিতে রাজি হইলেন না। কেলোর মা অনেক বুঝাইয়া তাহাকে রাজি করিল বটে, কিন্তু পড়ার খরচ যোগান দুঃসাধ্য বলিয়া বোধ হইল। দুঃসাধ্য বলিয়া কেলোর মা কিন্তু হাল ছাড়িল না। শিবুর 10 টাকা বৃত্তির উপর নির্ভর করিয়া সে তাহাকে কলিকাতায় পাঠাইয়া দিল এবং তাহার মেসের খরচ যোগাইবার জন্য তরকারির ব্যবসায় আরম্ভ করিল। সে চাষিদের নিকট হইতে সস্তা দরে আলু, পটল, বেগুন প্রভৃতি কিনিয়া লইত এবং এগা সেগা ঘুরিয়া তাহা বিক্রয় করিয়া বেশ 2 পয়সা লাভ পাইত, কিন্তু পরিশ্রম ইহাতে বড়ই বেশি হইত। সকালে উঠিয়া তরকারির বজরা মাথায় লইয়া বাহির হইয়া যাইত। ফিরিতে কোনদিন অপরাহ্ন, কোনদিন সন্ধ্যাও উত্তীর্ণ হইত। ঘরে ফিরিয়া সে যখন লাভের পয়সা কাত্যায়নীকে বুঝাইয়া দিত, কাত্যায়নী তখন সদুঃখে বলিতেন, লাভ তো 8 গন্ডা পয়সা দেখাচ্ছিস কেলোর মা, কিন্তু তুই যে গেলি। কেলোর মা ইহা তো যেন সাতিশয় বিস্ময় অনুভব করিয়া বলিত, আমি আবার কোথায় গেলুম গো ঠাকরুন, এই তো ঘরেই আছি। দুঃখ গম্ভীর স্বরে কাত্যায়নী বলিতেন, ঘরে তো আছিস, কিন্তু তোর শরীরটা কি হচ্ছে দেখতে পাচ্ছিস কি? এক বেলা এক সন্ধে খেয়ে দিন দিন যে হাড়সার হয়ে পড়ছিস। কেলোর মা হাসিয়া উত্তর করিত, এই কথা? তা হোক না কেন এখন হাড়সার। এরপর শিবু যখন মুটো মুটো টাকা আনবে, তখন দুধ, ঘি, ক্ষীর, ছানা খেয়ে 2 দিনে গাছের গুঁড়ি হয়ে যাব। কাত্যায়নী বলিতেন, ততদিন তুই বাঁচলে তো যেরকম খাটুনি আরম্ভ করেছিস, আমার ভয় হয় কোনদিন না কোনদিন একটা শক্ত রোগে পড়ে যাবি। কেলোর মা মাথা নাড়িয়া হাসিতে হাসিতে বলিত, তা পড়ব না গো ঠাকরুন, তা পড়ব না। এ তোমাদের বামুন কায়েতের মেয়ে নয় যে একদিন একটু পিত্তি পড়লেই অসুখ হবে। আমরা গরিব চাষা ভূষণ মেয়ে, আমাদের শরীরে সব সয়, 2 দিন না খেলেও কেটে যায়। গরিব চাষা ভূষণ মেয়ে হইলেও দেহের উপর অত্যাচার সকল সময় সহ্য হইত না। অতিরিক্ত পরিশ্রমে, স্নানাহারের অনিয়মে মধ্যে মধ্যে কেলোর মাকে অসুখে পড়িতে হইত, কিন্তু সামান্য অসুখকে কেলোর মা গ্রাহ্য করিত না। অসুখ যখন বেশি হইত,
তখন বাধ্য হইয়া তাহাকে বসিয়া থাকিতে হইত। কিন্তু সে কয়দিন কেলোর মা যেন ছটফট করিতে থাকিত, এবং পোড়া অসুখ তাহাকে ছাড়া ধরিবার আর লোক পাইল না বলিয়া অসুখের উদ্দেশ্যে যে সকল কটূক্তি প্রয়োগ করিত, তাহা শুনিয়া কাত্যায়নী হাস্য সংবরণ করিতে পারিতেন না। তারপর একটু সুস্থ হইলেই আবার বজরা মাথায় বাহির হইয়া পড়িত। কাত্যায়নী যদি নিষেধ করিয়া বলিতেন, কাল সবে ভাত এক মুঠো খেয়েছিস কেলোর মা, আজ বেরিয়ে কাজ নাই, তাহা হইলে কেলোর মা সরোষে উত্তর করিত, হাঁ গো, বোধহয় তো কাজ নাই, কিন্তু মাসটি গেলেই যখন কড়কড়ে 3 গন্ডা টাকা পাঠিয়ে দিতে হবে, তখন সে টাকা কি তোমার বাবার ঘর থেকে এনে দেবে? কাত্যায়নী বলিতেন, কিন্তু টাকা টাকা করে তুই কি শেষে মরে যাবি? কেলোর মা রাগে চোখ মুখ ঘুরাইয়া বলিত, সকালবেলা গাল দিও না ঠাকুর, আমি যখন কেলোকে খেয়ে কেলোর বাপকে খেয়ে বেঁচে রয়েছি, তখন আমার মরণ শিগগির হবে না, তা জেনে রেখো। রাগত ভাবে কথার জবাব দিলেও জবাবের সঙ্গে সঙ্গে কেলোর মার চোখ দুইটা জলে ভরিয়া আসিত। সে আপন মনে গড়গড় করিতে করিতে বজরা মাথায় বাহির হইয়া যাইত। গ্রীষ্মের প্রখর রৌদ্র, বর্ষার প্রচন্ড বাড়িধারা কেলোর মার মাথার উপর দিয়া বহিয়া যাইত। কেলোর মা সে সকলকে তিল মাত্র গ্রাহ্য করিত না। শিবু যে তাহার টাকার আশায় পথ চাহিয়া রহিয়াছে, যথা সময়ে টাকা না পাইলে তাহার খাওয়ার কষ্ট হইবে, পড়া বন্ধ হইবে, এই আশঙ্কাটাই প্রবল হইয়া তাহার দৈহিক সকল কষ্টকে বাধা দিয়া ফেলিত। জলে ডুবিয়া আগুনে পুড়িয়া যে রূপেই হোক মাসে 12টি টাকা পাঠাইতেই হইবে, তাহাতে মরি আর বাঁচি। সারাদিন রোদে পুড়িয়া বৃষ্টিতে ভিজিয়া এক একদিন কেলোর মা নিতান্ত ক্লান্ত দেহটাকে কোনরূপে টানিয়া হাঁপাইতে হাঁপাইতে যখন ঘরে ফিরিত, তখন তাহার অবস্থা দেখিয়া কাত্যায়নী কাঁদিয়া ফেলিতেন। নিতান্ত কাতর ভাবে বলিতেন, দোহাই তোর কেলোর মা, শিবুকে আর পড়াতে হবে না, সে যা শিখেছে তাতে 20-30 টাকা স্বচ্ছন্দে আনতে পারবে। দৈহিক ক্লান্তিটাকে এক পাশে ঠেলিয়া দিয়া কেলোর মা হাসিতে হাসিতে উত্তর দিত, তবে আর ভাবনা কি গো ঠাকুরন, তোমার শিবু যখন 20-30 টাকা আনতে পারবে, তখন আমি মরি বাঁচি, তাতে কি আসে যায়? কাত্যায়নী বলিলেন, কি আসে যায়? তুই তার কি বুঝবি কেলোর মা, সে কথা আমিই জানি, আমিই বুঝি। ভারী মুখে কেলোর মা বলিল, রেখে দাও ঠাকুরন তোমার জানা জানি, তুমি যদি ভালো বুঝতে তাহলে কখনো এমন সব কথা কইতে পারতে না। তোমার ছেলে মুখ্য হয়ে থাক, কিন্তু আমি বেঁচে থাকি, এই তো তোমার বুদ্ধি শুদ্ধি। ছেলে হলো তোমার কাছে পর, আর আমি হলাম আপন। বাষ্প সজল কণ্ঠে কাত্যায়নী বলিলেন, তোর গা ছুঁয়ে বলতে পারি কেলোর মা, ছেলে আমি চাই না, আমি চাই তোকে। ঈষৎ শ্লেষের স্বরে কেলোর মা বলিল, কেন গো, ছেলের চেয়ে আমি তোমার আগে হলাম কিসে? আমি তোমার কে? গদগদ কণ্ঠে কাত্যায়নী বলিলেন, তুই আমার মা, তুই ছেলে মেয়ে আত্মীয় বন্ধু, তুই আমার বিধাতা পুরুষ। কেলোর মা খিলখিল করিয়া হাসিতে হাসিতে বলিল, বামুনের মেয়ে, ভেলা যা হোক খোসা মুদে কথা শিখেছ, তা আমি যখন তোমার বিধাতা পুরুষ, তখন আমি সহজে মরব না, অন্তত শিবুর রোজগার না খেয়ে মরব না, এটা ঠিক যেন। এ কথার উত্তরে কাত্যায়নী আর কিছু বলিতে পারিলেন না। কেলোর মা তখন তাহাকে বুঝাইয়া বলিল, দেখো বাছা, বাবা ঠাকুর মরবার সময় যখন আমার উপর শিবুর ভাগ দিয়ে গিয়েছে, তখন তুমি যতই বারণ করো, আমি তোমার কোনো কথা শুনবো না। শিবুকে আমি মানুষ করবই করব। একদিন যখন শোয়েছ, এখন আর 2 বছর চুপ করে থাকো, তারপর যদি আমি উঠে বসি, তাহলে আমাকে নফরমাইতির মেয়েই বলো না, তখন না হয় কুড়োবাগদির মেয়েই বলবো। কেনেগা, তার চেয়ে বলো না ঘোষালের মেয়ে বলেই ডাকবে। কেলোর মার সঙ্গে কাত্যায়নীও হাসিয়া উঠিলেন। করালি চক্রবর্তী কাত্যায়নীকে সম্বোধন করিয়া বলিলেন, আমার কথা শোনো বৌমা, শিবুর বিয়ে দাও তুমি, সকল দিকেই সুবিধা হবে। নগদ তো 1000 টাকা দিচ্ছে, তাছাড়া শিবু যতদিন পড়তে ইচ্ছা করে
তার সমস্ত খরচ যোগাবে। এমন সুবিধা কোথাও পাবে কি তুমি? কপাটের আড়ালে থাকিয়া মৃদু স্বরে কাত্যায়নী উত্তর করিলেন, তা তো পাবো না। কিন্তু কেলোর মা যে মত করে না। সে বলে, বড়লোকের মেয়ে ঘরে আনা ভালো নয়। বিরক্তিসূচক ভ্রুভঙ্গি সহকারে চক্রবর্তী বলিলেন, না, হাবাতের ঘরের মেয়ে ঘরে আনা খুব ভালো। চাষার মেয়ের বুদ্ধি আর কত ভালো হবে। কাত্যায়নী চুপ করিয়া রহিলেন। চক্রবর্তী তখন গম্ভীর উপদেশের স্বরে বলিলেন, কেলোর মার কথা ছেড়ে দাও। তোমার ছেলে, তোমার নিজের মত কি তাই বলো। দেখো বৌমা, তোমাকে বলি আমি, ছেলে যে জুটে না তা নয়, শিবুর চাইতে ভালো ছেলেও পাওয়া যায়। শিবু তো সবে 2টো পাশ করেছে, কিন্তু 5-7টা পাশ এখন ছেলেও ঢের পাওয়া যায়। তবে কি জানো, তোমরা হচ্ছ আমার নেহাত আপন। হরনাথ তো আমাকে পর ভাবতো না, খুড়ো বলতে অজ্ঞান হতো। তা তোমাদের যাতে ভালো হয় আমার তাই ইচ্ছা। আমি কি তোমাকে মন্দ পরামর্শ দিচ্ছি? লজ্জিতভাবে কাত্যায়নী বলিলেন, আপনি ভালো কথাই বলেছেন। চক্রবর্তী বলিলেন, কিন্তু ভালো কথা তোমরা শুনছ কই? বড় লোকের সঙ্গে কুটুম্বিতা করার কত যে উপকার তা তোমরা কি বুঝবে? বিপদে আপদে কত সাহায্য পাওয়া যায়। একটা তত্ত্ব তাবাস ঘরে এলে তাতেই কত পাও না। কাত্যায়নী বলিলেন, কিন্তু কেলোর মা বলে বড় লোকের মেয়ে বড় ঠেকারে হয়। চক্রবর্তী হা হা করিয়া হাসিয়া উঠিলেন, বলিলেন, আর গরিবের মেয়ে কি ঠেকারে হয় না? এই তো আমার ভাইপো যতীন গরিবের মেয়ে বিয়ে করেছে, কিন্তু বউটি এমন ঠেকারে যে মুখ তুলে তোমার খুড়ির সঙ্গেও কথা কয় না। আসল কথা কি জানো বৌমা, বড়লোক গরিব লোক নয়, বনেদি ঘর দেখে মেয়ে আনতে হয়। বনেদির ঘরের মেয়ের গুণ কত। চক্রবর্তী বনেদি ঘরের মেয়ের গুণ বর্ণনা দ্বারা কাত্যায়নীকে বুঝাইয়া দিলেন যে তাহার আনিত সম্বন্ধে মত দিলে সকল দিকেই উপকারের সম্ভাবনা। মেয়ের বাপ শিবুর পড়ার খরচ তো যোগাইবেনি, তাছাড়া তিনি একজন বড় উকিল। শিবু পড়া ছাড়িয়া চাকরি করিতে ইচ্ছা করিলে এক কথায় 200 টাকা মাহিনার চাকরি হইয়া যাইতে পারে। এমন সুযোগ ত্যাগ করিলে পরে ইহার জন্য অনুতাপ করিতে হইবে। সকল দিকে লাভের সম্ভাবনা দেখিয়া কাত্যায়নী এ প্রস্তাবে সম্মতি না দিয়া থাকিতে পারিলেন না। তিনি কেলোর মাকেও ইহার উপকারিতা বুঝাইতে গেলে কেলোর মা তাহার মতেই সায় দিয়া বলিল, তা বাছা শিবুর যদি এতে ভালো হয় তবে আমার অমত কিছু নাই। কেলোর মা যখন সম্মতি দিল তখন আপত্তির আর কোনো কারণই রহিল না। করালি চক্রবর্তীর চেষ্টায় শিবনাথের বিবাহ কার্য সম্পন্ন হইয়া গেল। অনেকেই বলিল, উকিল শশী মুখুজ্জের এই পাড়া কুন্দুলে মেয়েটাকে পার করিয়া দিয়া করালি চক্রবর্তী 200 টাকা ঘটক বিদায় পাইয়াছেন। চক্রবর্তী কিন্তু ইহা স্বীকার করিতেন না, বলিতেন হরনাথের ছেলের মঙ্গলের জন্য নিঃস্বার্থভাবেই তিনি এই ঘটকালি করিয়াছেন। বউ দেখিয়া কিন্তু সকলেই সন্তুষ্ট হইল। ছেলের মারও আনন্দের সীমা রহিল না। বাহ, বেশ চাঁদের মতো বউ। কেলোর মা যেমন আশা করিয়াছিল প্রায় তেমনটি হইয়াছে। রাজকন্যা ইহা অপেক্ষা আর বেশি কি সুন্দরী হইতে পারিত। কাত্যায়নী কিন্তু বধূর সুন্দর মুখে কোমলতার আভাস না দেখিয়া মনে মনে শঙ্কিত হইলেন। বিবাহ তো হইয়া গেল, কিন্তু বিবাহের পর বৌভাত লইয়া বড়ই গোল বাঁধিল। কেলোর মার স্পষ্ট বাদিতায় যাহারা সন্তুষ্ট ছিল না তাহারা এইবার কেলোর মাকে জব্দ করিবার সুযোগ পাইয়া ধরিয়া বসিল। কেলোর মা যখন হাটে বাজারে এ গায়ে সে গায়ে ঘুরিয়া পয়সা রোজগার করিতে পারে তখন উহার স্বভাব চরিত্র নিশ্চয়ই ভালো নয়। ও মাগি বাড়িতে থাকতে আমরা কেউ ওখানে পাত পাতব না। কাত্যায়নী শুনিয়া প্রমাদ গণিলেন। করালি চক্রবর্তী এই দলভুক্ত হইলেও তিনি যখন এই বিবাহের ঘটক, অগত্যা তাহাকে সাপ হইয়া খাইয়া ওঝা হইয়া ঝাড়িতে হইল। তিনি সকলকে বুঝাইয়া অবশেষে ইহাই সিদ্ধান্ত করিলেন, অন্তত এই দিনের জন্য কেলোর মাকে স্থানান্তরিত হইতে হইবে। এই মুখরা রমণীর সম্বন্ধে এই দণ্ডই যথেষ্ট বলিয়া বিবেচিত হইল।
নিরুপায় হইয়া কাত্যায়নীকে এই প্রস্তাবে সম্মতি দিতে হইল। কেলোর মাও সহাস্য মুখেই এই দণ্ড মাথা পাতিয়া লইয়া বলিল, তা 10 জনে যদি এ বাড়িতে পায়ের ধুলো দেয়, আমি না হয় একদিনের জন্য বাড়ি ছেড়ে গেলুম। শিবনাথও বাঁকিয়া বসিল, দৃঢ় প্রতিজ্ঞার সহিত বলিল, আমার বাড়িতে কেউ না খায় তাতে আমার ক্ষতি নাই, আমি কিন্তু কেলোর মাকে বাড়ি ছেড়ে যেতে দেব না। চক্রবর্তী অনেক বুঝাইয়াও তাহাকে শান্ত করিতে পারিলেন না। পরিশেষে কেলোর মা তাহাকে বুঝাইয়া বলিল, না শিবু, এমনটি করিস না। আমি একদিনের জন্য বাড়ি ছেড়ে গেলে যদি 5 জনে এসে খায়, তবে আমি না হয় বাড়ি ছেড়ে যাচ্ছি। শিবু জিজ্ঞাসা করিল, তুই কোথায় যাবি কেলোর মা? কেলোর মা হাসিয়া উত্তর করিল, আমার যাবার ভাবনা গিরে, রায়পুরে আমার পিস্তুত বোনের মেয়ের বাড়ি আছে, আমি গেলে তারা কি একদিন আমাকে ভাত দেবে না? শিবু বলিল, ভাত দেবে, কিন্তু তারা মনে করবে কি? না কেলোর মা, তোকে আমি যেতে দেব না। কেলোর মা এবার একটু রাগ দেখাইয়া বলিল, যেতে না দিলে তোর ঘরে খেতে আসবে কে বলতো? আমার জন্য তুই এক ঘরে হয়ে থাকবি নাকি? দৃঢ়তার সহিত শিবু বলিল, হ্যাঁ তাই থাকব। তর্জন সহকারে কেলোর মা বলিল, হ্যাঁ তাই থাকবি বই কি? আমায় নিয়ে থাকলে তোর আর 2টো হাত বেরোবে না? তা তোর হাত বেরুলেও আমি থাকবো না। এই চললুম আমি, কই ধরে রাখ দেখি আমাকে। শিবু হাত 2টো বাড়াইয়া তাহাকে আগলাইয়া বলিল, ধরে রাখবই তো, কই যা দেখি। কেলোর মা তখন চোখ রাঙাইয়া গর্জন করিয়া বলিল, দেখ শিবে, ভালো চাস তো ছেড়ে দে আমাকে, কতক্ষণ তুই আগলে রাখবি? ভালোই ভালোই যদি যেতে দিস, কাল সকালেই এসে হাজির হব, নইলে 6 মাস আমি এ মুখ হব না, তা বলে রাখছি। অনিচ্ছা সত্ত্বেও ভয়ে ভয়ে কেলোর মাকে ছাড়িয়া দিতে হইল। শিবু বেশ বুঝিতে পারিল, তাহার মঙ্গলের জন্য কেলোর মা আজ যে নির্বাসন দণ্ড মাথা পাতিয়া লইবার সংকল্প করিয়াছে, এ সংকল্প হইতে কেহই তাহাকে বিচ্যুত করিতে পারিবে না। কাজেই শিবু তাহাকে আর ধরিয়া রাখিবার চেষ্টা করিল না। কিন্তু এই আনন্দোৎসব হইতে তাহাকে বঞ্চিত করিয়া কেলোর মা যে কতটা মর্মান্তিক দুঃখ ভোগ করিল, তাহা উপলব্ধি করিয়া শিবু কেলোর মা অপেক্ষা অল্প মর্মান্তিক বেদনা অনুভব করিল না। এই বেদনায় তাহার ফুলশয্যার আনন্দটা যেন সম্পূর্ণ ম্লান হইয়া আসিল। স্বজাতি কুটুম্ব সকলে পরিতোষের সহিত ভোজন করিয়া গেল। শিবু কিন্তু সেদিন কিছুই খাইল না, উপবাসে দিন রাত্রি কাটাইয়া দিল। কাত্যায়নী খাইবার জন্য অনেক অনুরোধ করিলেন, কিন্তু তাহার অনুরোধ নিষ্ফল হইল। অগত্যা কাত্যায়নীও কিছুই খাইলেন না। বধূ অমলা নিতান্ত বালিকা নহে, 15 বছরের মেয়ে। জ্ঞান বুদ্ধি তাহার বেশ হইয়াছিল। একটা ঝি মাগির জন্য মাতা পুত্রের এতটা বাড়াবাড়ি তাহার কাছে যেন নিতান্ত অস্বাভাবিক বলিয়া বোধ হইল। মুখে কিছু না বলিলেও এজন্য সে মনে মনে যথেষ্ট বিরক্তি অনুভব করিল। হাঁ বৌমা, তোমার কিরকম আক্কেল গা? তুমি খেয়ে দিয়ে দিব্যি শুয়ে রইলে, আর শিবু ঘুম থেকে উঠে একটা পান পেলে না, অমনি বেরিয়ে গেল। ভারী মুখে বিরক্তি ব্যঞ্জক স্বরে অমলা উত্তর করিল, অমনি বেরিয়ে গেল কেন? তোমাদের যখন আক্কেল ছিল তখন তোমরাও তো দিলে পারতে। অমলার এই দুঃখ উত্তরে ক্রুদ্ধ হইয়া কেলোর মা বলিল, আমরাই যদি চিরকাল পান জল দেব, তাহলে তুমি এসেছ কি জন্যে বাছা? রাগে চোখ কপালে তুলিয়া ঘৃণা বিমিশ্র কণ্ঠে অমলা বলিল, আমি কি জন্য এসেছি সে কৈফিয়ত একটা ঝি মাগির কাছে দিতে পারবো না। ঝি মাগি? বৌমা বলে কি? বিস্ময়ের আতিশয্যে কেলোর মার চোখ 2টা যেন কপালে উঠিল। সে নির্বাক ভাবে অমলার ঘৃণা কুঞ্চিত মুখখানার দিকে চাহিয়া রহিল। কাত্যায়নী নিকটেই ছিলেন। তিনি বধূর উত্তরটা নিতান্ত অসঙ্গত বোধ করিয়া তিরস্কারের স্বরে তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, ও কি কথা বৌমা? ঝিমাগি বলছো কাকে? কেলোর মা তো ঝিমাগি নয়, ও শিবুর মা, বাপ, আত্মীয়, বন্ধু বান্ধব, যা কিছু বলো সবই। ঘৃণায় ঠোঁট ফুলাইয়া অমলা পরুষ কণ্ঠে বলিয়া উঠিল, উনি যে এবাড়ির গুরু ঠাকরুন তা বেশ বুঝতে পারছি, কিন্তু তোমাদের গুরু ঠাকরুন হলেও আমার কে? ক্রোদ্ধভাবে কাত্যায়নী বলিলেন, তোমার কে? তুমি কি এবাড়ির কেউ নও?
মুখখানাকে বেগে ঘুরাইয়া লইয়া দুঃখ গাঢ় কণ্ঠে অমলা বলিল, আমি এ বাড়ির কেউ হলে আমাকে কি কথায় কথায় এই ঝিমাগির কাছে 10 কথা শুনতে হয়? আবার সেই ঝিমাগি? ক্রোধ কম্পিত কণ্ঠে কাত্যায়নী বলিলেন, তুমি বৌমা নেহাত ছোট লোকের মেয়ে। শ্লেষ তীব্র কণ্ঠে অমলা বলিল, আমার বাবা ছোট লোক না হলে এমন ছোট লোকের ঘরে মেয়ে দিতেন কি? কথার সঙ্গে সঙ্গে কাত্যায়নী মুখের উপর একটা তীব্র কটাক্ষ নিক্ষেপ করিয়া অমলা সেখান হইতে সরিয়া গেল। কাত্যায়নী ক্রোধে যেন দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া নিঃশব্দে দাঁড়াইয়া ফুলিতে লাগিলেন। কেলোর মা তাহার সম্মুখীন হইয়া শান্ত কোমল স্বরে তাহাকে সান্ত্বনা দিয়া বলিল, কি করো বাছা? কার সঙ্গে এত কথা কাটাকাটি করছ? ও যে শিবুর বউ। কাত্যায়নী জোরে একটা নিঃশ্বাস ফেলিয়া বেদনারুদ্ধ কণ্ঠে বলিলেন, তোর কথা শুনে বড় লোকের মেয়ে ঘরে এনে আমি খুব অন্যায় করেছি কেলোর মা। কাত্যায়নীর নেত্র প্রান্ত দিয়া 2 বিন্দু অশ্রু গড়াইয়া পড়িল। কেলোর মা ঈষৎ হাসিয়া বলিল, না, তোমার বাছা সেই চিরকালে পাগলামি এখনো গেল না। বড় লোকের মেয়ে ঘরে এনে অন্যায়ই এমন করেছ কি বলো? বড় লোকের মেয়ে না আনলে এতগুলো নগদ টাকা, এত জিনিসপত্র কোথায় পাওয়া যেত? শিবুর 100 টাকা মাইনের চাকরি বা কি করে হতো? অনুতাপ দীর্ণ কণ্ঠে কাত্যায়নী বলিলেন, এমন চাকরি হতো না, এত টাকা পাওয়া যেত না বটে, কিন্তু তোকে এমন সব কথা শুনতে হতো না কেলোর মা। কেলোর মা ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিল, তা হোক শুনতে আমাকে। শিবুর ভালো হয়েছে তো? আমাকে অপর কেউ তো এসব কথা বলছে না, বলছে শিবুর বউ। তা বলুক, তাতে আমার গায়ে ফোসকা হবে না। তুমি কিন্তু বাছা এত রেগে উঠে বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করো না। লোকে শুনলে বলবে কি? লোকে শুনলে বলবে বউ নিয়ে 8-10 দিন ঘর করতে না করতে মাগি বউয়ের সঙ্গে ঝগড়া করছে। ছি, শিবুই বা কি বলবে? কাত্যায়নী বলিলেন, কিন্তু বউয়ের এমন সব উত্তর শুনলে শিবু কি বলবে? শঙ্কিত স্বরে কেলোর মা বলিয়া উঠিল, খবরদার বাছা, শিবুকে সব কথা শোনায়? আমার মাথার দিব্যি, তাকে যেন কোনো কথা শুনিও না। কেলোর মার সহিষ্ণুতায় আশ্চর্য বোধ করিয়া কাত্যায়নী একটা দুঃখের নিঃশ্বাস ত্যাগ করিলেন। কাত্যায়নীকে শুনাইতে হইল না। অমলা নিজেই শিবনাথকে বলিল, দেখো, আমি সব সইতে পারবো, কিন্তু এই ঝিমাগির কথা আমার সহ্য হবে না। তীক্ষ্ণ দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া শিবু জিজ্ঞাসা করিল, ঝিমাগি কে অমলা? ঝংকার দিয়া অমলা উত্তর করিল, তোমাদের বাড়িতে কটা ঝিমাগি আছে? শিবুর চোখ 2টা প্রদীপ্ত হইয়া আসিল। সে গম্ভীর সতেজ কণ্ঠে বলিল, কেলোর মার কথা বলছো? ও এ বাড়ির ঝি নয় অমলা, ও কেলোর মা। মুখ বাঁকাইয়া নিতান্ত অবজ্ঞার স্বরে অমলা বলিল, কেলোর মাই হোক আর ভুলোর মাই হোক, ওর গিন্নিপনা আমি সইতে পারবো না। নববধূর ঘৃণাকুঞ্চিত মুখের উপর স্থির দৃষ্টি রাখিয়া স্থির গম্ভীর কণ্ঠে শিবু বলিল, এ বাড়িতে থাকতে হলে ওর গিন্নিপনা সইতেই হবে। অমলা বলিল, তাহলে এ বাড়িতে নাইবা রইলাম? কোথায় থাকবে? থাকবার জায়গা আমার আছে, আমার বাবার ঢের ভাত আছে। রাগে মুখখানাকে কুঞ্চিত করিয়া তীব্র কণ্ঠে শিবু বলিল, তোমাকে চিরকাল খাওয়াবার মতো ভাত যদি তোমার বাবার থাকতো, তাহলে এত টাকা দিয়ে এত খোসামত করে তোমার বাবা তোমাকে অপরের হাতে দিতেন না। অমলা গর্জিয়া উঠিল, বলিল, আমার বাবা যদি জানতেন যে যার হাতে তিনি মেয়ে দিচ্ছেন সে এক ছোট লোক মাগির খেয়ে মানুষ, তাহলে এমন ঝকমারির কাজ তিনি কখনো করতেন না। রাগে শিবুর মুখখানা লাল হইয়া উঠিল। সে জ্বলন্ত দৃষ্টিতে অমলার মুখের দিকে চাহিয়া ক্রোধ পরুষ কণ্ঠে বলিল, মিথ্যা কথার ব্যবসা করে বড়লোক হওয়ার চাইতে ছোট লোকের খেয়ে মানুষ হওয়া 1,00,000 গুণে ভালো। শ্লেষ কঠোর স্বরে অমলা বলিল, মৃত্যুক বড়লোক শ্বশুর না থাকলে কিন্তু 100 টাকার মাইনের চাকরি পাওয়া যায় না। অমলার ওষ্ঠ প্রান্তে শ্লেষের তীব্র হাসি ফুটিয়া উঠিল। শিবনাথ আরক্ত মুখে বসিয়া ভাবিতে লাগিল, কি ভয়ানক প্রকৃতির মেয়ে মানুষ এই অমলা। এমন দাম্ভিকা স্ত্রী লইয়া সংসারী হওয়া অপেক্ষা
অরণ্যবাসী হওয়াও শ্রেয়স্কর। খানিক ভাবিয়া শিবু বলিল, তাহলে গরিবের এই তেতো ভাত আর না খেয়ে তোমার বড়লোক বাবার মিষ্টি ভাত খাওয়াই তোমার পক্ষে ভালো বলে আমি মনে করি। অমলা বলিল, আমার তো তাতে আপত্তি নাই। শিবু বলিল, ভালো, কালই তার বন্দোবস্ত করে দেব। আর চাকরি চেষ্টা করলে 100 টাকা মাহিনা না হোক 50-60 টাকা মাহিনার চাকরি আমি জোগাড় করে নিতে পারবো। শিবু পরদিন সকালে উঠিয়াই মাতার নিকট অমলাকে পিত্রালয়ে পাঠাইয়া দিবার প্রস্তাব করিল। কাত্যায়নী শুনিয়া বিস্ময় সহকারে বলিয়া উঠিলেন, সে কি রে, বৌমাকে আনা হয়েছে এখনো 3 মাস পেরোয়নি, এরই মধ্যে পাঠিয়ে দিতে যাব কেন? তাছাড়া তারা কেউ নিয়ে যেতেও আসেনি, সেধে পাঠিয়ে দিলে লোকে বলবে কি? শিবু বলিল, লোকে বলবে বউকে খেতে পড়তে দিতে পারলে না, তাই সেধে বাপের বাড়িতে পাঠিয়ে দিলে। তা বলুক, তবু পাঠাতে হবে। হ্যাঁ। কেলোর মা কিন্তু তর্জন করিয়া বলিল, কেন বলতো? সমস্ত বৌমাকে বাপের বাড়িতে পাঠাতে যাব? কেন বলতো সমস্ত বউকে বাপের বাড়িতে পাঠাতে যাব? তোর হুকুমে পাঠাতে হবে নাকি? কই দে তো পাঠিয়ে, দেখি তোর কত বড় সাধ্য। গম্ভীর ভাবে শিবু বলিল, রাগ করো আর যাই করো কেলোর মা, না পাঠালে শেষটা কিন্তু ভালো হবে না, তা বলে রাখছি। কেলোর মা রাগে হাত মুখ নাড়িয়া বলিল, আচ্ছা আচ্ছা, ভালো হোক মন্দ হোক সে আমরা বুঝবো, তোর সেজন্য এত মাথা ব্যথা কেন বলতো? তুই চাকরি করবি, পয়সা আনবি, খাবি, ঘুমোবি, এই পর্যন্ত। সংসারের কোনো কথা তুই কইতে যাস কেন বলতো? অভিমান ক্ষুব্ধ কণ্ঠে শিবু বলিল, ভালো, আর কোনো কথা কইব না। শিবু নিরস্ত হইল। কেলোর মার কিন্তু বুঝিতে বাকি রইল না। সে যে ভয় করিয়াছিল তাহাই হইয়াছে। তাহারা বৌমার যে সকল কথা শিবুর কাছে গোপন করিতে চেষ্টিত হইয়াছিল, বৌমা নিজেই তাহা প্রকাশ করিয়াছে। নতুবা শিবু হঠাৎ বউকে বাপের বাড়িতে পাঠাইবার জন্য এতটা ব্যস্ত হইয়া উঠিবে কেন? ছিছি, বৌমার কি একটুও বুদ্ধিশুদ্ধি নাই? কেলোর মা গোপনে অমলাকে তিরস্কার করিয়া বলিল, দেখো বৌমা, তুমি এখনো নেহাত ছেলে মানুষ, উকিলের মেয়ে হলে কি হবে? তোমার বুদ্ধিশুদ্ধি একটুও নাই। 5 কথা শোনাতে হয় আমাকে তুমি শোনাবে, শিবুর কানে তুলতে যাও কেন? অবজ্ঞা সূচক মুখভঙ্গি করিয়া অমলা বলিল, তুলেছি তাতে হয়েছে কি? আমার কাছে এত ঢাক ঢাক গুড়গুড় নাই, যা বলবো সকলের কাছে স্পষ্ট বলবো, তাতে কেউ পারে আমার মাথাটা কেটে নেবে। অমলার স্পর্ধিত বাক্যে কেলোর মা শুধু দুঃখিতই নয়, অনেকটা চিন্তিত হইয়া পড়িল। সে দিন রাত্রি কেবল ঠাকুর দেবতার নিকট অমলার বুদ্ধিশুদ্ধি পরিবর্তনের জন্য প্রার্থনা করিতে লাগিল। কেলোর মার প্রার্থনা পূর্ণ হইল না। অমলার বুদ্ধিশুদ্ধি পরিবর্তনের কোনো লক্ষণই দেখা গেল না, বরং কেলোর মার উপর বিষ দৃষ্টি দিন দিন যেন প্রবল হইয়া উঠিতে লাগিল। কেলোর মার প্রত্যেক কথা, প্রত্যেক কাজ অমলার নিকট যেন বিষবৎ হইয়া উঠিল। কেন যে হইল তাহা কেলোর মা অনেক ভাবিয়াও স্থির করিতে পারিল না। ইহাতে সংসারে বিষম বিশৃঙ্খলা উপস্থিত হইল। কেলোর মাকে লইয়া শাশুড়ি বধূতে প্রায়ই বিবাদ বাঁধিতে থাকিল। পাড়ার 5 জন মেয়ে আসিয়া মধ্যস্থতা করিতে গিয়া কেহ বধূকে, কেহ বা শাশুড়িকে দোষ দিতে লাগিল। বউয়ের উপর রাগে কাত্যায়নীকে কতদিন অনাহারে থাকিতে হইল। শিবু এই সকল ব্যাপার দেখিত শুনিত, কিন্তু কাহারও সপক্ষে বা বিপক্ষে কোনো কথাই বলিত না। মুখে কিছু না বলিলেও মনে মনে সে গুমরাইতে থাকিত। ইহার ফলে সে দিন রাত যেন অশান্তির আগুনে দগ্ধ হইতে থাকিল। তাহার কাঞ্চন কান্তি শরীর দিন দিন যেন কালী মূর্তি হইয়া আসিতে লাগিল। এই সকল দেখিয়া কেলোর মা বেশ বুঝিতে পারিল, সংসারে সেই বিষম অনর্থের মূল হইয়া দাঁড়াইয়াছে। সে যদি এই সংসার ছাড়িয়া কোথাও চলিয়া যায়, তাহা হইলে বোধহয় আর কোনোই গোল থাকে না। তাহারই উপর তো অমলার যত বিষ দৃষ্টি। সে চলিয়া গেলে অমলা নিশ্চয়ই শান্ত ভাব ধারণ করিবে, তখন কাত্যায়নী বা শিবু শান্তিতে কাটাইতে পারিবে। কিন্তু সে যাইবে কোথায়? যাইবার স্থান যে একেবারেই নাই।
কৈবর্তের মেয়ে, এখনো তাহার খাটিয়া খাইবার ক্ষমতা আছে। যেখানে গিয়া কতর খাটাইবে সেইখানেই এক মুঠা খাইতে পাইবে। কিন্তু সে তো শুধু খাওয়া পড়ার ভাবনা ভাবে না, শিবুকে ছাড়িয়া সে কি রূপে যাইবে, গেলে সে বাঁচিবে কি? বাঁচা মরা পরের কথা, মরিলেই সে এখন বাঁচে, কিন্তু দেহে প্রাণ থাকিতে শিবুকে ছাড়িয়া সে যাইতে পারিবে কি? ওহো, শিবুই যে তাহার সংসারের সর্বস্ব। বুকের এক এক বিন্দু রক্ত দিয়া সে শিবুকে মানুষ করিয়াছে। তাহার দেহের প্রত্যেক রক্তকণিকার সহিত যে শিবু মিশিয়া গিয়াছে। এখানে থাকিয়া সে সর্ববিধ নির্যাতন সহ্য করিবে, কিন্তু শিবুকে ছাড়িয়া কোথাও যাইতে পারিবে না। কিন্তু ক্রমে এমন হইয়া দাঁড়াইল যে না গেলে আর চলে না। শিবুর জন্য সে সকল নির্যাতনই মাথা পাতিয়া লইতে প্রস্তুত। কিন্তু তাহার এই নির্যাতনের ফল ভোগ করিতেছে যে শিবু যে দিন দিন অশান্তির আগুনে দগ্ধ হইতে হইতে জর্জরিত হইয়া পড়িতেছে। শিবুকে ছাড়িয়া না গেলে শিবু যে বাঁচিবে না। অনেক ভাবিয়া চিন্তিয়া সংকল্প স্থির করিয়া কেলোর মা শিবুকে বলিল, হারে শিবু, এত করে তোকে মানুষ করলুম, 2 পয়সা রোজগারও তুই করছিস, তা আমাকে শেষ বয়সে পুণ্যি ধর্ম করাবি না? শিবু বলিল, তুমি কি পুণ্যি ধর্ম করতে চাও কেলোর মা, বলো। কেলোর মা বলিল, আমি আর কি পুণ্যি ধর্ম করব, তবে বিপিন বোসের মা বৃন্দাবনে যাচ্ছে, সেখানেই থাকবে বোধ হয়। তা বুড়ি আমাকে বলছিল, চল না কেলোর মা, আমার কাছে থাকবি আর গোবিন্দজির পেশাদ পাবি। শিবু এত টাকা রোজগার করছে, মাসে 2 টাকা কি আর তোকে পাঠাতে পারবে না? একটু ভাবিয়া শিবু বলিল, টাকা পাঠাতে পারি, কিন্তু তুমি সেখানে থাকতে পারবে? জোরে মাথা নাড়িয়া কেলোর মা বলিল, খুব পারবো। আমার এখন আর কি, এখানেও যা সেখানেও তাই। শিবু বলিল, আচ্ছা, তাই না হয় হবে। শিবুর এই সম্মতিতে কেলোর মার সংকল্পটা আরো যেন দৃঢ় হইয়া আসিল। হায়, বউ ভাতের দিনে যে শিবু তাহাকে একদিনের জন্য ছাড়িয়া দিতে রাজি ছিল না, সেই শিবু আজ তাহাকে চিরদিনের জন্য বিদায় দিতে প্রস্তুত। তবে আর কিসের জন্য সে এখানে থাকিবে? না, বৃন্দাবনে যাইতেই হইবে তাহাকে। শিবু টাকা না পাঠায়, ভিক্ষা করিয়াও তো সে পেট চালাইতে পারিবে। বড় দুঃখে কেলোর মার অন্তর ভেদ করিয়া গভীর দীর্ঘশ্বাস উত্থিত হইল। কাত্যায়নী শুনিয়া পুত্রকে অনুরোধ করিয়া বলিলেন, তা যাক বাছা মাগি সেখানে, তাতে তো 10 টাকা খরচ হয়, হোক, মাগির হাটটা জুড়ুক। তাহাই হইল। বিপিন বোসের মায়ের সঙ্গে কেলোর মা বৃন্দাবনে গিয়া বাস করিবে স্থির হইয়া গেল। লোক শুনিয়া বলিতে লাগিল, আহা, মাগি যে কষ্ট করে শিবুকে মানুষ করলে তা সার্থক হল। মাগির কপাল ভালো। যাত্রার 5-7 দিন পূর্ব হইতেই কেলোর মা ঘর সংসার গুছাইয়া দিতে এবং সংসার ও শিবুর সুখ অসুখ সম্বন্ধে কাত্যায়নীকে কিভাবে চলিতে হইবে সে সম্বন্ধে তাহাকে নানাবিধ উপদেশ দিতে লাগিল। সেই সঙ্গে শিবুর মন বুঝিয়া চলিবার জন্য অমলাকেও উপদেশ দিতে ত্রুটি করিল না। কেলোর মা সকলকে বুঝাইল, কিন্তু নিজের অবুঝ মনটাকে বুঝাইয়া শান্ত করিতে পারিল না। মনটা থাকিয়া থাকিয়া যেন গুমরিয়া উঠিতে লাগিল। হায় রে অবুঝ মন, শিবু তোর কে? তার মায়ায় জড়িয়ে কতদিন এখানে পড়ে থাকবি? এখানে থেকে আর তোর হবে কি? সেখানে গিয়ে গোবিন্দজিকে ডাকলে পরকালের জন্য তোকে আর ভাবতে হবে না। মন কখনো বুঝিত, কখনো বুঝিত না। ক্রমে যাত্রার দিন যতই নিকটবর্তী হইয়া আসিল, কেলোর মার মনটা ততই যেন আঁকু পাকু করিতে লাগিল। কাত্যায়নী ডাকিলেন, ও কেলোর মা, শুয়ে রয়েছিস এখনো? আজ এখনই যে তোকে বেরুতে হবে। কোনো উত্তর না দিয়া কেলোর মা নিজের বিছানা গুটাইয়া রাখিয়া বাহিরে আসিয়া বসিল। কাত্যায়নী বলিলেন, বসলি যে আবার? নে, এক মুঠো খেয়ে যাবি তো? আমি ভাত চাপিয়ে দিয়েছি। মুখ বাঁকাইয়া কেলোর মা বলিল, হ্যাঁ, সকালবেলা আমি ভাত খেতে যাব। বিপিন বোসের চাকর আসিয়া তাড়া দিয়া গেল। গিন্নিমা যাইবার জন্য প্রস্তুত হইয়াছেন। কেলোর মা শীঘ্র গিয়া যেন তাহার সহিত মিলিত হয়।
কেলোর মা তাহাকে যাইতে বলিয়া যেমন বসিয়া ছিল তেমনি বসিয়া রহিল। কাত্যায়নী তাড়া দিয়া বলিলেন, এখনো তুই বসে রইলে কেলোর মা, যাবি কখন তবে? কেলোর মা নিরুত্তরে ভ্রু কুঞ্চিত করিল। কাত্যায়নী তাহার ভাব ভঙ্গি দেখিয়া আশ্চর্যান্বিত হইলেন। কাছে গিয়া জিজ্ঞাসা করিলেন, হা কেলোর মা, তুই কি তাহলে যাবি না? ভারী গলায় কেলোর মা উত্তর দিল, না। বিস্ময় সহকারে কাত্যায়নী বলিলেন, ও মা, যাবার জন্য সব ঠিক, পোটলা পুঁটলি পর্যন্ত বাধা, এখন তুই বলছিস যাব না? কেলোর মা দুই হাতে মুখ ঢাকিয়া ফোঁপাইতে ফোঁপাইতে বলিয়া উঠিল, আমি যাব না গো, যাব না। তোমরা আমাকে যতই তাড়িয়ে দাও, আমি এ বাড়ি ছেড়ে যেতে পারবো না। কাত্যায়নী বুঝিতে পারিলেন, কেলোর মা মুখে যাহাই বলুক, শিবুকে ছাড়িয়া সে কোথাও যাইতে পারিবে না। মায়ার শৃঙ্খলে তাহার পা দুইটা যেন বাঁধা পড়িয়াছে। কেলোর মা চলিয়া গেলে কাত্যায়নী যে তাহাতে সুখী হইতেন না, ইহা বলাই বাহুল্য। কিন্তু কেবল কেলোর মার সুখ শান্তির জন্যই তিনি এ প্রস্তাবে সায় দিয়াছিলেন। এক্ষণে সে যাইবে না শুনিয়া কাত্যায়নী হর্ষ প্রফুল্ল মুখে হাস্য কোমল কণ্ঠে বলিলেন, ও কি কথা কেলোর মা, আমরা তোকে তাড়িয়ে দেব? তুই তো নিজেই পুণ্যি কর্ম করতে বৃন্দাবনে যেতে চেয়েছিলি। কেলোর মা সেইখানে উপুড় হইয়া পড়িয়া অশ্রু প্লাবিত কণ্ঠে বলিল, ওগো, পুণ্যি ধর্ম আমার কিছু নেই। এই বাড়িই আমার বৃন্দাবন, শিবুই আমার স্বর্গ। শিবুকে ছেড়ে আমি কাশী বৃন্দাবন কোথাও গিয়ে থাকতে পারবো না। পাড়ার লোক যখন শুনিল যে কেলোর মা স্বেচ্ছায় তীর্থবাসের এমন সুযোগ ত্যাগ করিল, তখন সকলেই তাহার দগ্ধ অদৃষ্টকে ধিক্কার দিতে লাগিল। অমলা মুখ বাঁকাইয়া বলিল, হ্যাঁ, ও মাগি আবার বৃন্দাবনবাসী হবে? পচা ডোবার ব্যাঙ কখনো স্বর্গে যায় কি? এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।